আমার ভালোবাসার মানুষটির বিয়ে ঠিক হয়েছে আমার বড় বোনের সঙ্গে। আপু সবটা জানে। আমাদের দীর্ঘ 2 বছরের ভালোবাসার কথা। আমাদের প্রতিটি মুহূর্তের সাক্ষী তো আপুই ছিল। তারপরও সে এই বিয়েতে কিভাবে মত দিল জানা নেই। আর দিগন্ত, ওই বা কিসে কিভাবে মত দিল? আমি কোনোভাবে মানতে পারছি না ব্যাপারটা, কোনোভাবেই না। আমার জায়গায় অন্য কেউ থাকলে কি মানতে পারতো? যার পাশে নিজেকে দেখতে চেয়েছি সবসময়, তার পাশে বড় বোনকে কীভাবে সহ্য করব আমি? কিভাবে তাকে ডাকবো দুলাভাই বলে? আমার জিভ দিয়ে এই শব্দ উচ্চারণ করা সম্ভব না, কখনো না। আপু পা ধরে তাকে বোঝালাম, মানা করে দিতে। বিনিময়ে উত্তর পেলাম, আমার হাতে কিছু নেই। বাবাকে গিয়ে বলতে পারলে বল। বাবাকে জমের মতো ভয় করি আমি, তাকে কোনোদিনও বলতে পারবো না। আপু জানে এটা, জেনেই কথা বলেছে। নিজেকে উদ্ভ্রান্তের ন্যায় লাগছে। পাগলের মতো মাকে গিয়েও বলেছি, কেঁদেছি, অনুরোধ করেছি, আমার জীবনটা কেড়ে নিও না তোমরা। মা শোনেনি, বরং মেরেছেন, লুকিয়ে প্রেম করেছে বলে। আমার আশেপাশে কেউ নেই, কোনো সাপোর্ট নেই। যাদেরকে আপনজন ভাবতাম তারাই আমার বুকে ছুরিকাঘাত করলো। আর যাকে নিজের জীবন ভাবতাম সে আমার নিঃশ্বাসটুকু কেড়ে নিল। এখন আর বেঁচে থেকে লাভ কি? আপুর সঙ্গে তাকে কখনো মেলাতে পারবো না, সহ্য করতে পারবো না। এই আমি চলে যাচ্ছি চুপচাপ। সবাই ভালো থাকুক। 30 টাকার দেস্তা কাগজ দিয়ে খাতা বানিয়ে আজীবন কাল ব্যবহার করে এসেছে ফাগুন। আজকেও সেই দিস্তা খাতাটাকেই ব্যবহার করলো নিজের ভেতরে কথাগুলো লিখবার জন্য। গত 4 দিন ধরে তার মাথায় মৃত্যুর মতো বড় চিন্তাটি জেগে বসেছে। যে জীবনের দিগন্ত নেই সে জীবন রেখে লাভ নেই, এমনই স্লোগানে মুখরিত মন প্রাঙ্গণ। বাবা মা বড় আপুর মুখের দিকে তাকিয়ে নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করেছে, তবুও পারেনি। যার পাশে থাকবার কথা ছিল তারা নেই। নিজ নিজ স্বার্থসিদ্ধি লাভ করবার জন্য উন্মুখ সকলেই। কেউ একটিবারও ফাগুনের মনের মধ্যে চলা ঝড়ের গতিবেগ উপলব্ধি করতে পারল না। আর কাউকেই বোঝানোর দরকার নেই। ওকেই যখন এত ঝামেলা, তখন ওই চলে যাবে। এর যে ভালো সমাধান ওর ডিকশনারিতে অন্যটি নেই। খুঁজে খুঁজে তেলাপোকা মারার ঔষধ নিয়ে এসেছে ফাগুন। তোষকের তলায় লুকিয়ে রাখা আছে। প্রথমে গলায় ফাঁস দিতে চেয়েছিল, কিন্তু সাহসে কুলোয়নি। গুগলে সার্চ করে যতগুলো সুইসাইড করার উপায় জেনেছে তার মধ্যে বিষপান করেই মৃত্যু সহজ সবচেয়ে। খাবে, তারপর চুপচাপ শুয়ে থাকবে। দিগন্তের ছবিখানা বুকে জড়িয়ে আস্তে আস্তে ঘুমের দেশে তলিয়ে যাবে। আর কোনোদিন সে ঘুম ভাঙবে না। এমন কঠিন মুহূর্তে এসেও ফাগুন নিজের বুদ্ধির তার করতে বলল না। এত বুদ্ধিমতী কাউকে পেয়েও হারাতে চলেছে দিগন্ত, এই নিয়ে আফসোসও করল ক্ষণকাল। এরপর কাঙ্ক্ষিত মুহূর্তটি। নীলুফার রান্না করছিলেন। তার কপাল ঈষৎ কুঁচকালো। ফাগুন পা টেপে টেপে রান্নাঘরে উঁকি মারল। একবার মাকে দেখে চলে যাবে, এটা শেষ দেখা। কিন্তু নীলুফার তাকে দেখে ফেললেন। গলায় বিরক্তি এবং রাগ মিশিয়ে গাক গাক করে চেঁচালেন, আমাকে একটু সাহায্য তো করতে পারিস নাকি? আমি একা কতদিন সামলাবো? আজকে বিকেলে ও বাড়ি থেকে লোক আসবে আংটি পরাতে। সেই আয়োজন কিছুই হয়নি। এত বড় শেয়ানামি, অথচ কাজের বেলায় খুঁজে পাওয়া যায় না। চোখ মুখের অবস্থা দেখো, বিরহে একেবারে মরে যাচ্ছে। অন্য সময় চোখে জল চলে এলেও আজ ফাগুন স্থির, মোটেও মন খারাপ করলো না। বরং খারাপ লাগলো এইভাবে সে চলে গেলে এই বকাগুলো আর কোনো দিন শোনা হবে না। মৃত্যুর পর কি হবে তার? আর কোনোদিন কি পরিবারের দেখা পাবে? মায়ের রাগ, বাবার বিরক্তি, আপুর বাঁকা চোখের চাহনি, সব কিছুকে মিস করবে সে। সবচেয়ে বেশি মিস করবে ওকে। ও যে ফাগুনের প্রাণ ছিল। ওর নিঃশ্বাসেই যে ফাগুনকে আরেকটি সকাল দেখার জন্য উৎসাহী করে তুলত। মানুষ নেশা করলে যেমন পাগল হয়ে থাকে নেশার জন্য, তেমন দিগন্তের জন্য সব সময় পাগল হয়ে থাকতো ফাগুনও। দিগন্ত ওর নেশা, ওর সব কিছু। ভাষায় প্রকাশের সাধ্য নেই। সেই নেশা কেটে যাচ্ছে, অথচ ফাগুন সবসময় ওর নেশাতেই ডুবে থাকতে চেয়েছিল। দিগন্তের সাথে ওর জীবনটা সামাজিকভাবে জুড়ে দিলে খুব কি ক্ষতি হতো? ফাগুন একটিও কথা না বলে চুপচাপ নিজের ঘরে চলে আসে। বাবা বা আপু কাউকে দেখতে ইচ্ছে করছে না। তাদের প্রতি এতটাই বিতৃষ্ণা জমে গেছে যে মৃত্যুর সময়টাতেও তাদের ছায়া মারাতে ইচ্ছে করে না। এই বিতৃষ্ণার পেছনে কারোর কি দিগন্তকে হারানো, নাকি অন্য কিছু আছে? না, আর যে ভাবা যাচ্ছে না। যত ভাবছে ততই অতীতের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। দিগন্তের গম্ভীর পুলুশারি কণ্ঠস্বর, ওর ঠোঁটের উপরে বাঁকা কাটা দাগ, দুগালের ডিম্পেল, সব কিছু আঁকিপল্লব দাপিয়ে বেড়াচ্ছে। ফাগুন তোষক তুলে ওষুধগুলো বের করলো। চোখটা বন্ধ করে এক নিঃশ্বাসে সবগুলো ওষুধ পেটে চালান করে দিল পানি দিয়ে। তারপর নিঃশ্বাস ছাড়ল।
একটু বমির মতো পেল। নিজেকে সামলে বিছানা চুপ করে শুয়ে পড়ল সে। হাতের মুঠোয় দিগন্তের ছবি, যেটা চুরি করে রেখেছিল একদিন, যেটা দেখে দেখে অনেক রাত পার করেছে সে, যেটাতে অজস্র চুমুর ছোঁয়া। সে ছবিখানা চোখের সামনে তুলে ধরতে গরম বাড়িপাত বসিত হলো দু চোখ জড়িয়ে। তেল চিটচিটে তুলতুলে গাল দুখানা ছুঁয়ে গেল তারা। মরতে কতক্ষণ লাগবে কে জানে। চোখ জোড়া ভারী ভারী লাগছে। জীবনের শেষ সময়টুকু দিগন্তের স্মৃতিচারণ করে কাটানো যাক। অতীত। ঘন বর্ষার বিকেল, 3 দিন যাবৎ থেমে থেমে বৃষ্টি পড়ছে। ফাগুনে বৃষ্টি ভালো লাগে, কিন্তু এতটাও না। বিকেলবেলায় মরা রোদের আলোয় নিজেকে রাঙাতে না পারলে দিনটাই কেমন যেন মরা মরা লাগে। বৃষ্টির কারণে ছাদেও ওঠা হচ্ছে না, যাচ্ছে তাই অবস্থা। বিছানায় শুয়ে শুয়ে তাই আপন মনে বই পড়ে যাচ্ছিল সে। কোনো একাডেমির বই নয়, উপন্যাসের বই। কঠিন প্রেমের গল্প। পড়তে পড়তে কখনো বা লজ্জা লাল হচ্ছে, কখনো বা অদ্ভুত শিহরণে কাঁপছে গোটা শরীর। একটা জায়গা পড়ে জিভ কামড়ে ফাগুন ভাবল, এরকম কঠিন ভালোবাসা তার জীবনে এলে মন্দ হয় না। জীবনে বৈচিত্র্য থাকা চাই। নীলুফা ঝাড়ু হাতে ঘরে ঢুকলেন। মেয়েকে এলোমেলোভাবে শুয়ে গল্পের বই পড়তে দেখিয়ে চেঁচালেন, তুই আবার বই আনছিস? এসব কে দেয় তোকে? আজকে তোর বই। নীলুফার এগিয়ে আসতে ধপ করে উঠে বসে ফাগুন। মা কেন যে এইসব বই সহ্য করতে পারেন না জানা নেই ফাগুনের। লুকিয়ে লুকিয়ে বান্ধবীর থেকে ধার করে এনে পড়ে, কলেজের লাইব্রেরি থেকে এনে পড়ে, মাঝে মাঝে টিফিনের টাকা জমিয়ে নিজে কিনে পড়ে। দরজাটা লাগাতে আজ ভুলে গেছে। ইসরে, মায়ের চিৎকারের ঠেলায় ঘরে থাকা দায়। বই হাতেই ফাগুন ছাদে চলে এলো। তাই ছাদে পা রাখবে অমনি জুপুত করে বৃষ্টির আগমন। কি ঘন বর্ষার জল, ঠান্ডা বাতাস ফাগুনের মন খারাপ ভাব উড়িয়ে নিয়ে গেল। বইটা সিঁড়ি ঘরে রেখে নিজেকে নামিয়ে দিল খোলা আকাশের নিচে। দুহাত দুদিকে মেলে ধরে চরকির মতো ঘুরপাক খেতে লাগলো সে। খেয়ালই করলো না একজোড়া জলজল করতে থাকা চোখ তাকে দেখছে। ক্ষণিকের নীরবতা। সিগারেট টানতে ছাদে এসেছিল দিগন্ত। 2 দিন আগেই ঢাকা থেকে বাড়ি ফিরেছে সে। পড়াশোনা শেষ করে BCS এর জন্য প্রস্তুতি নিচ্ছে দিগন্ত। বয়সটা ভালোই, অথচ ওর কৃষ্ণ কালো চোখ জোড়া যেন শিশু মনের ইঙ্গিত দেয়। সিগারেট খেতে খেতেই বৃষ্টি নামা দেখল সে। সেই সাথে আরও একজনের উপর চোখ নিবন্ধ হলো তার। পাশের বাসার ছাদের উপরে হুট করে নেমে আসা আসমানের পরি যেন। দুহাত দুদিকে মেলে যখন আকাশপানি মুখ তার, দিগন্ত খুব করে তার চেহারাটা দেখার জন্য ওকি ঝুঁকি পেরেছে। অবশেষে যখন তাকালো, দ্রুত চোখ জোড়া নামিয়ে নিল সে। অমন সুন্দর চাহনির দিকে বেশিও তাকিয়ে থাকা যায় না, মাথা ঘোরাচ্ছে। আসমানে পইটাকে দেখতে গিয়ে নিজেও যে ভিজেছে এতক্ষণ দিগন্তের খেয়ালই হয়নি। চোখ নামিয়ে নেওয়াতে সে অবাক হয়ে দেখল ভিজে জুবুথুবু অবস্থা। দিগন্তের হাসি পেয়ে গেল চট করে। এত বড় হয়ে বুদ্ধি হাঁটুর নিচে রয়ে গেল। একটা ছোট্ট শ্বাস ফেলে সে ভিতরে যাওয়ার জন্য পা বাড়ালো। আরেকটিবার দেখতে ইচ্ছে করছে পরিটাকে, কিন্তু চোখ তুলে তাকানোর তীব্র ইচ্ছা যে অস্বস্তিদের কাছে পরাজয় স্বীকার করলো। পরিটা তখনও যে তাকে দেখে যাচ্ছে সেটা না তাকিয়ে বুঝতে পারল। চুপচাপ সরে যাওয়া শ্রেয়, কিন্তু 3 কদম হেঁটে গিয়ে থমকে দাঁড়াতে হলো তাকে। সে দাঁড়ানিয়ে অচেনা কিন্তু পরিচিত কণ্ঠস্বর তার পা জোড়াটাকে থামিয়ে দিয়েছে। এই মিস্টার, আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেছিলেন কেন? অদ্ভুত প্রশ্ন। দিগন্ত তো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে ওকে দেখেছে। এটার সাক্ষ্য দেবে আকাশ বাতাস গাছগুলো, বৃষ্টি বড় বড় ফোঁটাগুলো। অথচ পরিটা বলছে ওকে লুকিয়ে দেখেছে দিগন্ত। হুস। দিগন্ত ঠোঁটে হাসে, একটা নাইনে হাসি। বাহির থেকে সে গাম্ভীর্য বজায় রেখে জবাব দিল, মিথ্যে বলবেন না ম্যাডাম, আমি মোটেও লুকিয়ে লুকিয়ে দেখিনি আপনাকে। ভরকে গেল অপর পক্ষ। কেমন ট্যাপট্যাপ করে চেয়ে আছে দেখো। লজ্জা পেল দিগন্ত। দ্রুত চোখ সরিয়ে অন্যত্র তাকালো। বৃষ্টির বেগ কমে এসেছে একেবারেই। গুড়ি গুড়ি ফোঁটা পড়ছে এখন। আকাশ চকচক করছে। আকাশের সমস্ত কালি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। দূরে কোথাও বাজ পড়া বিন্দু মাত্র চিহ্ন নেই। পইটা খালি চুপ থেকে কি অমন দেখছে তার দিকে। দিগন্তের বুক দুরু দুরু। জীবনে প্রথম কোনো মেয়ের সামনে এতটা নার্ভাস লাগছে তার। ভারী অদ্ভুত। সবসময় আত্মবিশ্বাসী থাকা ছেলেটা হঠাৎ পরিবর্তন হয়ে গেল কেন? কোথায় চলে গেল সব আত্মবিশ্বাস? কে নিয়েছে কেড়ে? পরিটা? দিগন্ত বুক দুরু দুরু নিয়ে তাকালো এবং অবাক হয়ে লক্ষ্য করলো পইটা এগিয়ে এসেছে একদম ছাদের কিনারায়। তার হাত দুটো চ্যাপ্টা রেলিংয়ের ওপর রাখা। উৎসুক মুখটায় শত শত পানির ছিটে। সৌন্দর্য পবিত্র হয়, একেই বুঝি বলে পবিত্র সুন্দর।
দিগন্তও নিজের অজান্তে 2 পা এগিয়ে গেল। আশ্চর্য, তার কর্মকাণ্ড সে কিছুই টের পাচ্ছে না। সমস্ত চিন্তা চেতনা বোধ হয় বাদ তাকে গায়েব করে দিল। এই বয়সেও এতটা আবেগী মন! ইসরে! তার মানে আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলেন না? ঠোঁট ভাঙল ফাগুন। ভেজে যাওয়া গালটি তরঙ্গের সৃষ্টি করলো। সেই তরঙ্গ ধীরে ধীরে মিশে যেতে লাগলো দিগন্তের বুকে, গভীর থেকে গভীরে। দুদিকে মাথা নাড়িয়ে প্রত্যুত্তর করলো সেই, আমি কাউকে লুকিয়ে লুকিয়ে দেখিনি। যেন সব বুঝে গেছে এমন ভঙ্গিতে মাথা দুলিয়ে দুলিয়ে নাটকীয় ভঙ্গি পায় ফাগুনের ফের প্রশ্নবান। আচ্ছা, তার মানে আপনি ইচ্ছে করে অমন হাবাইত্যার মতো দেখেছিলেন আমাকে, হা করে? দিগন্ত ভরকে গেল। বৃষ্টির করতান শেষ, রোদ উঠেছে ঝিকমিক করে। আকাশে কোনো পাখিরও দেখা নেই। একজোড়া কপত কপতি শুধু দাঁড়িয়ে। কি যেন কারণে তাদের দুজনের মনের মধ্যে শত ডানার প্রজাপতিরা উড়ে চলেছে। দিগন্তের ভরকাতে পেরে ফাগুনের আনন্দ হচ্ছে মন বাড়িতে। সে নিচু হয়ে ঠোঁট টিপে হাসি আটকানোর চেষ্টা করলো। তবুও দিগন্তের চোখের কানে সেই হাসি ধরা পড়ে গেল খুব সহজেই। তার অন্তর নেচে উঠল। মেয়েটা তাহলে ইচ্ছে করে এমন বলছে কেন? সত্যিকারের রাগ বা বিরক্তি নয়, সবটাই মেকি। আচ্ছা, দিগন্ত এক হাতের ওপর আরেক হাত ভাঁজ করে রেখে নির্বিকার স্বরে জবাব দিল, হ্যাঁ দেখছিলাম, হাবাইত্যার মতো হা করে দেখছিলাম। এর আগে কখনো পড়ে দেখিনি তো তাই। সস্তা ফ্ল্যাট। ফাগুনকে বিব্রত করে তুলল এবার। এ যেন শীতল স্নায়ুযুদ্ধ দুজনার। এই যেন না বলা ডিবেট, দুজনকে জিততেই হবে, প্রতিপক্ষকে ঘাল করতেই হবে। কথার বানে দুজনে মরিয়া হয়ে উঠেছে। ফাগুনের এর পরের বাক্যবান কি হতে পারে তা জানার জন্য তীক্ষ্ণ নজর তাক করে রেখেছে দিগন্ত। মনের মধ্যে শত কথার মেলা। কোনোভাবেই এই মেয়েকে জিততে দেওয়া চলবে না। দিগন্তকে আশ্চর্য করে দিয়ে ফাগুন হেসে উঠল। খলখল ধ্বনিতে দিগন্তের আপাদ মস্তকে শিরশিরানি অদ্ভুত। না, এই মেয়েকে কথার বান নয়, ভালোবাসার বানে জর্জরিত করতে হবে। এই মেয়ে শুধু আসমানের পরী না, দিগন্তের অন্তরতম প্রদেশের রানীও বটে। দিগন্তের শক্ত মুখ একটু একটু করে নরম হতে লাগলো। ওদিকে হাসি না আটকেই ফাগুন বলল, আমি আসমানের পরী? বহুবার শুনেছি, নতুন কিছু বলুন। সস্তা মার্কা ফ্ল্যাট করতে আসবেন না আমার সঙ্গে। মনক্ষুণ্ণ হলো। দিগন্তের চেহারায় কি যেন একটা চট করে উড়ে গেল। একটু মলিন দেখালো বইকে। ফাগুন সেটা লক্ষ্য করে চুপসে গেল। এভাবে বলাটা উচিত হয়নি। উনি কি কষ্ট পেলেন? কথার প্রসঙ্গে ঘোরাতে নাকি ওনাকে কষ্টের হাত থেকে উদ্ধার করতে কে জানে কেন চটজলতেই প্রশ্নবান ছোড়া শুরু করলো। আপনাকে এর আগে তো দেখিনি, এই বাসার নতুন? একটু স্বস্তি মিলল যেন। তবুও চেহারার সেই পূর্বের উজ্জ্বলতা ফিরে এলো না। নিজের পুরনো খোলসে ফিরে গেল আবার। গম্ভীর কণ্ঠটি নাড়িয়ে জবাব দিল, আমার ফ্যামিলি মাস দুয়েক আগে উঠেছে। আমি 2 দিন আগে এসে জয়েন করলাম। ইস রে, বুকে গিয়ে লাগলো কি? ফাগুন গোল চোখে তাকিয়ে। কি ঘন সেই গলার স্বর, কি মাদক মেশানো! ফাগুনকে অদ্ভুতভাবে টানছে শুধু। এর আগে এরকম কখনো হয়নি। কাউকে একবার দেখাই তার প্রতি ভালো লাগা অসম্ভব। ফাগুন চট করে ঘুরে দাঁড়ালো। ওড়নাটা ঠিক করার বাহানায় বলল, বৃষ্টি তো শেষ হয়ে গেল, গরম লাগছে এখন, আমি নিচে চললাম। দাঁড়ালো না। পাশের বিল্ডিংয়ে একটি থমথমে মুখ রেখে সে দ্রুত পায়ে নিচে নেমে গেল। বুক চিরে বেরিয়ে আসা গাঢ় শ্বাসটাকে কোনোভাবে আটকাতে পারল না দিগন্ত। মেয়েটার এমন হুড়মুড় করে চলে যাওয়ার মানে কি? সে কি দেখতে এতই অসুন্দর? তার সঙ্গে দাঁড়িয়ে 2 মিনিট কথা বললে ক্ষয়ক্ষতি তো কিছুই হতো না। ভাবনাগুলো মন পিঞ্জরে বন্দি করে দিগন্ত পা বাড়ালো বাসার উদ্দেশ্যে। সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ করে তার মনে পড়ে গেল, মেয়েটার নামটাই তো জানা হলো না। কি আশ্চর্য! যাবেন না, শুনুন। আকুতি মাখা কণ্ঠস্বর। দিগন্ত নামতে গিয়েও থেমে দাঁড়ালো। ডাক্তার তাকে উদ্দেশ্য করা। মেয়েটা কি তবে আবার ফিরে এসেছে? দিগন্ত দ্রুত পায়ে ছাদে উঠে এলো। হ্যাঁ, ঠিক তাই। ওপাশের ছাদে চঞ্চল মুখখানা উন্মুক্ত হয়ে দাঁড়িয়ে। চেহারার পানির ছিটে নেই, কিন্তু ভেজা। মায়াবিনী লাগছে। মায়াবিনী ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে উচ্চারণ করলো দিগন্ত। ফাগুন শুনতে না পেরে কান পাতল, প্রশ্ন ছুড়ল, কি বললেন? কিছু না বলে হালকা হাসল দিগন্ত। হাসি ফুটে উঠল ফাগুনের ঠোঁট জোড়ায়। একটা বই এগিয়ে ধরে বলল,
একটু সাহায্য করুন, বইটা আপনার কাছে রেখে দিন প্লিজ। আমার আম্মু একদম গল্প উপন্যাসের বই পছন্দ করে না। ওনার তাড়া খেয়েই ছাদে এসেছিলাম। এই বইটা হাতের কাছে পেলে নির্ঘাত ছিঁড়বে। এটা আমার এক ফ্রেন্ডের বই, ছিঁড়ে গেলে ওকে ফেরত দিতে পারবো না, ঝামেলা পড়ে যাব। তাই আজকের জন্য এই বইটা আপনার কাছে রেখে দিয়ে আমাকে একটু সাহায্য করুন। ফাগুন থেমে দম নিল। এক নাগাড়ে কতগুলো কথা বলে গেছে। শ্বাস নিয়ে ফের মিষ্টি করে হাসলো। এই হাসি উপেক্ষা করার সাধ্য দিগন্তের নেই। সে হাত বাড়িয়ে বইটা নিল। দুটো বিল্ডিং গায়ে গায়ে লাগানো, হুট করে কেউ দেখলে ভাববে একটা বিল্ডিংয়ে বুঝি। তাই বই আদান প্রদান করতে কোনো সমস্যাই হলো না দুজনার। বই দিয়ে ফাগুন পুনরায় ঠোঁট ভাঙে। থ্যাংক ইউ, আপনি আমার অনেক বড় উপকার করলেন। দিগন্ত গালে হাসে বলল, এরপর থেকে আর বই ধার করে আনতে হবে না। আমার কাছে প্রায় 500 বইয়ের কালেকশন আছে। আমার বাসায় এসে পড়তে পারবেন যখন খুশি। 500 বই? ফাগুন উল্লাসে ফেটে পড়ল। রীতিমতো চাপা চিৎকার দিয়ে কথাখানা বলল সে। বাপরে, এত বই আপনি কি করেন? খান নাকি মাথায় দেন? দিগন্ত স্মিত হাসে বলল, খাইও না মাথায়ও দেই না, পড়ি। পড়তে পড়তে জমিয়েছি 4 বছর ধরে। বই পড়া আর জমানোটা আমার কাছে নেশার মতো। আপনার আম্মু কিছু বলেন না? ঝিলিমিলি চোখের তারায় হুট করে একটা কালো জাল ছড়িয়ে পড়ল। ভীষণ অন্যমনস্ক দেখল দিগন্তকে। ফাগুনের নজর এল না। অবাক সে। কি এমন বলল যাতে মন খারাপ করতে হবে ওনাকে? উত্তরের আশা অপলক চেয়ে রইল। দিগন্ত দৃষ্টি সরিয়ে নিয়ে হাসার চেষ্টা করল। মলিন হাসি। অস্ফুট স্বরে বলল, আমার মা নেই। একটা ঝটকা খেলো ফাগুন। অপ্রস্তুত হয়ে দ্রুত বলল, সরি, আমি জানতাম না আসলে। চট করে পরিস্থিতি অনুকূলে এনে ফেলে দিগন্ত। পুনরায় জলজলে হাসিটা সোলোটেপ দিয়ে আটকে নিল। এক হাতে চুলগুলো ব্রাশ করতে করতে বলল, বাদ দাও। তুমি যখন খুশি আমার বাসায় এসে বই নিতে পারবে, বাসায় বসেও পড়তে পারবে। আমি আর আব্বা আমরা দুজনেই বাসার সদস্য। আর আছে জমিলা বিবি। মা চলে যাবার পর থেকে বাসার লিখিত অলিখিত সমস্ত দায়িত্ব তার হাতে। তাই ভেবো না একা ফ্ল্যাটের ডেকে। দিগন্তর কথার মাঝখানে উচ্চস্বরে হেসে ওঠে। ফাগুন ভ্রু কুচকালো। তেজি গলায় বলল, ছি, আপনি কত নেগেটিভ। আমি মোটে উল্টাপাল্টা কিছু ভাবিনি। আমি যাব না আপনার বাসায়, আর না আপনার থেকে বই আনবো। চান? আচ্ছা সরি আমি, বলে কানে আঙুল চেপে নাটকীয় ভঙ্গিতে দুঃখী দুঃখী চেহারা করে তাকালো দিগন্ত। ফাগুনের কপাল গুলজোড়া কুচকালো মসৃণ হয়ে ওঠে। হাসি পেয়ে গেল তার। কত বড় মানুষ, অথচ স্বভাব দেখো একদম বাচ্চা। ফাগুন বলল, আমি আগামীকাল সকালে কলেজে যাওয়ার সময় আপনার থেকে বইটা নেব। আপনি একটু কষ্ট করে 8টার সময় বাসার গেটে দাঁড়াতে পারবেন? পারবো। একদম 8টার সময়ই থাকবো, চিন্তা করো না। ওকে। কথার প্রায় শেষের দিকে দিগন্তের হুট করে মাথায় এলো সে আপনি থেকে তুমিতে নেমে গিয়েছে। ফাগুন কি উল্টাপাল্টা কিছু ভাবছে বা মাইন্ড করছে? করেনি। করলে দিগন্তের সাথে সুন্দরভাবে কথা নিশ্চয় বলতো না। ফাগুন কত ছোট? আচ্ছা, ফাগুনের বয়স কত হবে? 16-17? ওনার 27। যদি 17 হয় তাহলে পাক্কা 10 বছরের ছোট বড়। বাপরে, লম্বা ডিস্টেন্স। দিগন্তকে হাবাতের মতো তাকিয়ে থাকতে দেখে ফাগুন তুনি মেরে উঠল। ডেকে বলল, এই যে মিস্টার, কি ভাবছেন? সম্বিত ফিরে দিগন্ত তড়িঘড়ি করে জবাব দেয়, ভাবছি তোমার নাম। কি নাম তোমার? সেটাই তো জানা হলো না। ও, আমার নাম ফাগুন। আর আপনার? ফাগুন? অস্ফুট স্বরে উচ্চারণ করে দিগন্ত। ফাগুন মাথা দুদিকে নাড়িয়ে বলল, ফাগুন। কেন? না এমনি। আমার নাম দিগন্ত, আজ থেকে আমরা ফ্রেন্ডস। বলেই একটা হাত বাড়িয়ে ধরল দিগন্ত। উদ্দেশ্য হ্যান্ডশেক করা। ফাগুন মিটে মিটে চোখে চেয়ে রইল অবাক বিস্ময় নিয়ে। এত বড় বুড়ো ছেলে, সে কিনা পুচকে মেয়েটাকে বন্ধুত্বের অভাব দিচ্ছে। কেন রে, তোর কি বন্ধুর এতই অভাব যে ফাগুনকেও বন্ধু বানাতে হবে? ফাগুনকে অন্য কিছু বানানো যায় না বুঝি? মনে মনে বলে চলা কথাগুলো ফাগুনের অন্তর কাঁপিয়ে তোলে। ছি, কতটা গভীর পর্যন্ত ভেবে ফেলেছে সে। এর আগে কখনো কাউকে দেখে এত কিছু ভাবনা মাথায় আসেনি তো। তাহলে আজ কেন? একে দেখেই কেন? তার ঘন গলার স্বর, নাকি মাদক ভরা চাহনি, নাকি টোল পড়া হাসি? কোনটা ফাগুনকে আকর্ষণ করছে? ফাগুন নিচের দিকে তাকিয়ে একটা হাত বাড়িয়ে ধরল। দিগন্তের হাত ধরল না, লজ্জা লাগছে। ফাগুনের মনের অবস্থা বুঝতে পেরে দিগন্তেই হাত বাড়ালো আরও। ফাগুনের তুলতুলে নরম হাতটা হাতের মুঠোয় নিতেই একটা শিরশিরে অনুভূতি হলো। কি নরম, পেলব, মখমলের মতো। দিগন্তের হাতের তুলনায় ফাগুনের হাত খুব ছোট, বাচ্চা। দিগন্ত চট করে হাসি পেয়ে গেল। এরকম একটা বাচ্চা বন্ধু থাকলে মন্দ হয় না।
তার বয়স হয়েছে তো কি হয়েছে, মনটা তো এখনো যৌবনেই আটকে। ফাগুনে হাত ধরে ওপর নিচ কয়েকটা ঝাঁকি দিয়ে ছেড়ে দিল দিগন্ত। ফাগুন চোখ তুলে তাকাতেই পারল না। এখন আসি বলে দ্রুত পায়ে সিঁড়ি ঘরে ঢুকে গেল। দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে যে হাতটা দিগন্তের হাতের মুঠোয় ছিল সেটা চোখের সামনে তুলে ধরল। হাতটা তীর তীর করে কাঁপছে। হঠাৎ করে নতুন সব অনুভূতিদের মেলা। ফাগুন ভাবছে এদের সাথে সাক্ষাৎ করবে নাকি এড়িয়ে চলবে। ফাগুনের বড় বোন মিলি অনার্সে অধ্যয়নরত। মিলি দেখতে সুন্দর, তবে গায়ের রংটা শ্যামলা। ফাগুন আর মিলিকে পাশাপাশি দেখলে সবার ঝোঁক ফাগুনের দিকেই থাকে বেশি। মিলি একটু ঘরকুনো স্বভাবের, কারোর সাথে সহজে মিশতে চায় না। আর ফাগুন সবসময় চড়ুই পাখির মতো ফুরুত ফুরুত করে উড়ে বেড়ায়, খুব চঞ্চল প্রাণোচ্ছল। কারো কঠিন মন খারাপও এক লহমায় দূর করে দিতে পারে সে। এই নিয়ে মিলির চাপা রাগ হয়ে যায় মাঝে মাঝে। পারিবারিক অনুষ্ঠানে যখন সবাই একত্র হয় তখন মিলির চেয়ে ফাগুনের আধিপত্য বেশি। সবাই ফাগুনকে চোখে হারায় যেন। সবসময় ফাগুন ফাগুন করে মুখে ধোঁয়া ওড়ায়। মিলির বিরক্ত লাগে। সে বড়, তাকে কেন কেউ এত সমাদর করে না? কেন সব ভালোবাসা আদরের ভাগিদার একই ফাগুনই? অবশ্য কাউকে কিছু বলে না মিলি। নিজের মনে চলা হিংসাত্মক তৎপরতাগুলো প্রকাশ পায় না। যেভাবে ঝড়ো বাতাসে মোমবাতি নিভে যায় সেভাবেই তার মনের রাগগুলো উবে যায় এক সময়, শুধু রয়ে যায় রেশ। মিলি ফাগুনকে যতটা অপছন্দ করে ফাগুন তার বোনকে ঠিক ততটাই পছন্দ করে, ভালোবাসে। বোনের জন্য জান হাজির সবসময়। নীলুফার প্রথম থেকেই রাগি, তাই দুই মেয়ের কেউই তার ধারে কাছে ঘেঁষে না। মিলি যাও বা মেশে, ফাগুন তো কাছেই যায় না। মায়ের সব সময়কার বকবকানি আর গজগজ রাগ ফাগুনের ভালো লাগে না, তাই বাসায় বন্ধু যেন মিলির সাথে যত আড্ডা গল্প দুষ্টুমি ফাগুনের। এক্ষেত্রে মিলি নির্বিকার, কখনো ফাগুনকে বুঝতে দেয় না। ফাগুনের সৌন্দর্য তাকে ঈর্ষান্বিত করেছে কতবার। মিলির বাবা জাহিদ হোসেন, পারতপক্ষে তাকে শুধু মিলির বাবাই বলা চলে। মিলিকে তিনি যতটা ভালোবাসেন ফাগুনকে তার কানা করিও বাসে না। ছোটবেলা থেকেই ফাগুন বাবার অনাদরে বড় হয়েছে। পেটে ভাত, মাথার উপর ছাদ আর পড়াশোনার খরচ বহন করলেই বাবা হওয়া যায় না। তারই বাস্তব উদাহরণ জাহিদ হোসেন। তিনি ফাগুনের সমস্ত দায়িত্ব ঠিকঠাকভাবেই পালন করেন, তবু বাবাবের মধ্যে আকাশ সমান দূরত্ব। কোনোদিন তাদের এক ডাইনিং টেবিলে বসে খেতে দেখা যায়নি। ফাগুন প্রায় সময় ওদের নিজের ঘরে লাঞ্চ ডিনার সেরে ফেলে। আপাত দৃষ্টিতে ফাগুনকে ভীষণ হাসি খুশি একটা মেয়ে দেখালেও তার দুঃখের গল্পগুলো শুধু স্লুপি জানে। স্লুপি ফাগুনের আদরের কুকুর। 6টি বছর ধরে ওকে পালেও ঘরে আটকে রেখে না, বাইরে ছেড়ে দিয়ে। স্নুপি প্রতিদিন 3 বেলা আসে, খায়, তারপর আবার চলে যায়। মাঝে মাঝে অলস দুপুরে আলস্য ভরা শরীর নিয়ে খেয়ে শুয়ে পড়ে বিছানার এক কোনায়। ফাগুনের গা ঘেঁষে। সেদিন ভাত ঘুম হয় না। স্নুপির সঙ্গে সুখ দুঃখের নানান গল্প করতে করতে সন্ধ্যের আগমন ঘটে। এই বাড়ির সবার সঙ্গে পরিচয় তো ঘটল, এবার চলুন ও বাড়ির 3 জনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। দিগন্ত, পুরো নাম দিগন্ত আহসান, ওর বাবা হামিদ খান। কি অবাক হচ্ছেন এই ভেবে যে বাবার নামের শেষে খান আর ছেলের নামের শেষে আহসান? অবাক হওয়ার মতোই বিষয়। এর পেছনেও আছে ছোট্ট একটা গল্প। দিগন্তের এই খান ট্যাগটি কেন যেন পছন্দ নয়। তার মতে তার নামের সাথে এটা যায় না, মেশে না। আজকাল নিজের নাম নিজেই রাখে কত শত মানুষ। ঠিক তেমনইভাবে দিগন্তের নামের শেষে আহসান ট্যাগটিও জুড়ে দিয়েছে সে। 3 রুমের বড় ফ্ল্যাট জুড়ে এই 2 জন মানুষেরই বসবাস। বাবা একটি রুমে থাকেন, দিগন্ত অন্য রুমে। বাকি যে রুমটা পড়ে আছে সেটার বইপত্র দিয়ে ঠাসা। জমিলা খালা প্রায়শই চিল্লাচিল্লি করেন। শত শত বই গুছিয়ে পরিষ্কার করে রাখা কি কম কষ্টের কথা? দিগন্তকে বারবার বলেন অপ্রয়োজনীয় বই বিক্রি করে দিতে। দিগন্ত কানে তোলে না, তার কাছে সবই প্রয়োজনীয় বই। ফাগুন আর বাবার মধ্যে সম্পর্ক যেমন খাপ ছাড়া ঝর্ণ ছাড়া, দিগন্ত আর ওর বাবার মধ্যে সম্পর্ক ততটাই মধুর বন্ধুসুলভ। বাবা ছেলের করতানে ঘর মুখরিত থাকে সবসময়। এ যেন 2 বন্ধু যাদের বয়সটা শুধু উঁচু নিচু, মনের দিক দিয়ে দুজনেই একই সমান। জমিলা খালা তো প্রায় বলেন, আফাই গেছে ভালো হয়েছে, বাচ্চা থাকলে আপনি গো ফাইজলামি দেই এমনি স্ট্রোক খাইতো। খালার কথা শুনে বাবা ছেলে দুজনে হা হা করে হেসে ওঠেন। জমিলা খালা যার পর নাই বিরক্ত হয়ে রান্নাঘরে চলে যান। এই যখন 2 বাড়ির মধ্যকার বিভেদ, তখন কিভাবে 2টি তরুণ মন হবে এক?